হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য বেসিক অ্যাকাউন্টিং ক্লাস। তোমাদের সবাইকে আজকে ক্লাসে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে স্টাডি করব তা হলো ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কজ এখান থেকে প্রতি বছর সিকিউ এবং এমসিকিউ আসা অবধারিত প্রশ্ন আসবে। তুমি এইচএসসি বোর্ড এক্সাম বলো বা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে বলো, এটা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এটা বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। এবং আরেকটা বিষয়, এই চ্যাপ্টারটা অনেকে এত কঠিন ভাবে স্কিপ করে যায়। সো আজকের ক্লাসে আমি মূলত এই টপিকটার ইনস এন্ড আউট, বেসিক এবং ফান্ডামেন্টাল থিংগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তোমরা ইতিমধ্যেই জানো আমরা কিন্তু ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর জন্য দুটো ক্র্যাশ কোর্স লঞ্চ করছি। কোর্সগুলোর ডিটেলস তোমরাও আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে পেয়ে যাবা। এর বাইরেও যদি তোমরা আরো ডিটেলস জানতে চাও বা কারো কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা আমাদের ইনবক্স করতে পারো। আমাদের রিপ্রেজেন্টেটিভ বা আমি অবশ্যই চেষ্টা করব সাথে সাথে যেন তোমাদেরকে রিপ্লাই করে তোমাদের প্রশ্নের আনসার দিতে পারে। আর সো যেহেতু কোর্সের ডিটেলস তোমরা পেয়ে যাবে, আমি খুব বেশি ডিটেলস নিয়ে আলোচনা করবো না। বাট অ্যাজ আজকে আমি হিসাব বিজ্ঞান টপিক পড়াচ্ছি, সো হিসাব বিজ্ঞান ফ্রেশ কোর্স নিয়ে একটু হালকা পাতলা বলবো, ঠিক আছে? সো আমাকে 2 মিনিট সময় দিবা, আমি একটু ডিটেলসটা জানাই, তারপর ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমরা আমাদের হিসাব বিজ্ঞান বা ফিনান্স দুটো কোর্সে কিন্তু এমন ভাবে ডিজাইন করার চেষ্টা করছি যাতে তোমার এইচএসসি বোর্ড এক্সাম প্রিপারেশনের সাথে অ্যাডভান্স এডমিশন টেস্ট প্রিপারেশনটা হয়ে যায়। এখন এটাকে অনেকে কিন্তু গিমিক হিসেবে নিয়ে নেয়, যে বলে হ্যাঁ এই যে এডমিশনের প্রিপারেশন সাথে সাথে হয়ে যাবে, সে হয়ে যাবে। যদি পড়তে জানো তাহলে এডমিশনের প্রিপারেশন কিন্তু কঠিন কোনো কিছু না। এবং পড়তে জানলে এডমিশনের প্রিপারেশন যখন তোমার হয়ে যাবে, একই সাথে তোমার এইচএসসি বোর্ড এক্সাম প্রিপারেশন কিন্তু টপ নচ হবে। আই রিপিট, টপ নচ হবে। এবং এই পারপাসটাকে সামনে রেখে কিন্তু আমি এই দুটো কোর্স ডিজাইন করছি, যে তোমার এইচএসসি বোর্ড এক্সাম প্রিপারেশন একদম টপ নচ হয় এবং একই সাথে তুমি অন্যদের চেয়ে অনেকখানি আগে থাকতে পারো ইউনিভার্সিটি এডমিশন এক্সামে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে কোর্স ডিজাইন করা। আশা করি তোমরা যখন ফার্দার কোর্স কন্টিনিউ করবে তখন ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আর বাদ বাকি এই কোর্স তোমরা 45 এর চেয়েও বেশি লাইভ ক্লাস পাবা। 45 বললেও তুমি মোটামুটি 50টা বা 60টা, 50টা বেশি বা 60টার কাছাকাছি লাইভ ক্লাস যেগুলো অবশ্যই পাবা। তারপর 5টা ডাউট সলভিং ক্লাস পাবা, যেগুলো ম্যারাথন ক্লাস হবে, লং টাইম ধরে হবে, যেখানে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো এবং তোমাদের ডাউটসগুলো সলভ করবো। তারপর প্রতিটা ক্লাসে সেই এমসিকিউ এক্সাম, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস, এগুলো থাকতেছেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা অনেক সময় তোমাদের প্রবলেম ইন্ডিভিজুয়ালি সলভ করতে পারো না, স্পেশালি অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমি যে সুযোগটা রাখছি, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে যেটা তোমরা ডাউট সলভিং ক্লাস সলভ করতে পারতেছো না, বা কোনটা চ্যাপ্টার শেষ করছো তুমি নিজে প্র্যাকটিস করতেছো, আটকাই গেছো, ইন দ্যাট কেস তুমি ইনস্ট্যান্ট তখনই আমাদের গ্রুপে তোমার প্রবলেমের ছবি তুলে পাঠাতে পারো। বা যদি তোমার বেশি প্রবলেম থাকে, ইন দ্যাট কেস তুমি চাইলে আমাদের সাথে একটা ভিডিও ক্লাসে সেশন করতে পারো, যেখানে আমি নিজেই তোমার প্রবলেমগুলো সলভ করে দিব। আর আমার টিম মেম্বাররা সবসময় ডেডিকেটেড থাকবে তোমাদের যখন যেখানে যা সমস্যা সলভ করে দেওয়ার জন্য। আর তাছাড়া প্রতিটা চ্যাপ্টারের শেষে তুমি কিছু এক্সক্লুসিভ হ্যান্ড নোট এবং পিডিএফ পাবা, যেগুলো অনেক রিসার্চ করে আমি পার্সোনালি বানাইছি তোমাদের জন্য। এবং বলতে পারি যে এই রিসোর্সগুলো থেকে তোমার এক্সামে কমন পাওয়ার নিশ্চয়তা অনেকখানি বা শতভাগ, যেগুলো অনেক রিসার্চ করে এবং অনেক সময় নিয়ে বানানো হয়েছে। তুমি যখন এগুলো হাতে পাবে তখনই বুঝতে পারবে এগুলো গুরুত্ব। আর বাদ বাকি অন্য ইনফরমেশন দেওয়া আছে। প্রতিটা লাইভ ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা সময়ব্যাপী হবে, যেহেতু এটা লাইভ ক্লাস আমরা বৃহৎভাবে আলোচনা করবো, সো একটু লম্বা হবে ক্লাসেস গুলা। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটার কোর্স ফি। আমাদের এই পুরো হিসাব বিজ্ঞান ক্র্যাশ কোর্স মানে ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, দুটো পেপারের মূল্য মাত্র 1200 টাকা। আনবিলিভেবল, রাইট? সো এত কম রাখার অন্যতম একটা রিজন হলো যে যাতে এটা সবাই অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, তুমি যখন অল ইন ওয়ান কোর্স করতে যাবা, অনেক সময় অনেক কম প্রাইসে তুমি কোর্স পাবা। বাট যখন কোনো স্পেশাল কোর্স করতে যাবা, স্পেশাল কোনো মেন্টরের কাছে সেপারেটলি কোনো স্পেসিফিক সাবজেক্টের জন্য কোর্স করতে যাবা, ওগুলো অনেক এক্সপেন্সিভ পড়ে। আমি পার্সোনালি আমার অফলাইন বা অনলাইন ব্যাচেসে এতদিন ধরে অ্যাকাউন্টিং এর জন্য কোর্স ফি রাখতাম 3500 থেকে 5000 পর্যন্ত, ডিপেন্ড করে ডিউরেশনের উপর ডিপেন্ড করে 3500 থেকে 5000 পর্যন্ত থাকতো। বাট এটা অনেকেই কিন্তু অ্যাফোর্ড করতে পারতো না, যেটা পার্সোনালি হয়তো অনেক সময় খারাপ ফিল হলেও কিছু করার থাকতো না। সো যাতে সবাই এখন অ্যাফোর্ড করতে পারে সেটার জন্য মূলত
এই কোর্স ফিটা নির্ধারণ করে, যাতে মোটামুটি এটা সবাই অ্যাফোর্ড করতে পারে এবং সবাই যাতে এই সুন্দর কোর্সটা করার সুযোগটা পায়। ঠিক আছে। আর আরেকটা বিষয়, কোর্সটা এখানে তুমি দেখতে পাইতেছো এইচএসসি 25 বা 26 ব্যাচের জন্য হইলো, তোমাদের মধ্যে কেউ যদি 24 ব্যাচের থাকো এবং চাও যে না শেষ সময়ে আমি আরেকটু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের জন্য এই কোর্সটা নিতে চাচ্ছি, তারাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো তারাও ওয়েলকাম। আচ্ছা, ডিটেলস তো বললাম, আর 1 মিনিটের মধ্যে শুরু করব। আমি একটু আমার ব্যাপারে বলি, তুমি যার কাছে পড়বে তার ব্যাপারে জানা তো খুব ইম্পর্টেন্ট, তাই না? সো আমি ফিরোজ মোহাম্মদ বিগত 8 বছর যাবত এইচএসসি একাডেমিক এবং ইউনিভার্সিটি এডমিশন কোচিং এর টিচার হিসেবে কাজ করতেছি। সো এই 8 বছরে প্রায় লক্ষাধিক শিক্ষার্থীদের পড়াইছি। আর বর্তমানে আমি ইউসি চট্টগ্রাম শাখার সিনিয়র অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি। প্রতি বছরই প্রায় অনেক স্টুডেন্টদের পড়াচ্ছি, বা বিগত বছরগুলোতে প্রায় লক্ষাধিক স্টুডেন্টদের পড়াইছি। সো আমার এই এই দীর্ঘ সময় এক্সপিরিয়েন্সকে কাজে লাগাই তোমাদের জন্য সবচেয়ে গুছানোভাবে ফিনান্স এবং হিসাব বিজ্ঞান ক্র্যাশ কোর্স নিয়ে আসার চেষ্টা করছি, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ফার্স্ট ট্রায়াল ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করি তোমরা ক্লাসটা করে সবাই মজা পাবা, অনেক এনজয় করবা। এটার জন্য সবাইকে বলবো একটু ধৈর্য ধরে ক্লাসটা করা, যাতে তোমরা অ্যাটেন্টিভলি প্রতিটা টপিক গেট করতে পারো। ঠিক আছে। আচ্ছা, সো অনেক কথা বলে ফেললাম, আর বেশি কথা বলবো না। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, বা এই ক্লাসটা শেয়ার করে, যাতে অন্যরা এটা করার সুযোগ পায়, বা শেয়ার করে রাখো যাতে তোমার টাইমলাইনে তুমি এই ক্লাসটা পরবর্তীতে পেয়ে যাও। ঠিক আছে। সো আমরা আমাদের মেইন ক্লাসে আগে, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, শুরু করি। যেহেতু এটা একটা বেসিক ক্লাস, এখানে মূলত আমরা ফান্ডামেন্টাল এবং বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা রেগুলার প্রিপারেশন স্কিপ করে যাও। অনেস্টলি বলি, কলেজে যখন তোমরা উঠো প্রিপারেশন নিতে থাকো, আমি তো কলেজ স্টুডেন্টদের অনেক বছর পড়ে আসতে আমি জানি, তোমরা ট্রেডিশনাল সিস্টেমে পড়তে গিয়ে অনেক বেসিক জিনিস স্কিপ করে যাও, সবাই খালি ম্যাথের পিছনে দৌড়াও এবং ঘাটতি রয়ে যায় ওইখানে, এবং এইচএসসি প্রিপারেশন দুর্বলতা থেকে যায় ওইখানে। প্রশ্ন একটু ঘুরালে একটু হার্ড করে তোমরা আটকে যাও। সো আমি আজকে তোমাদের বেসিক জিনিসগুলো শিখাবো এই চ্যাপ্টারে, যেগুলো তোমরা স্কিপ করে যাও, অথচ যেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এইচএসসি এবং এডমিশন দুটো জায়গাতে আসে। আচ্ছা, শুরু করি তাইলে। আমি অনেক কথা বলে ফেলছি, সো একটু মাইন্ডটা ফ্রেশ করো উইথিন 4-5 সেকেন্ডস, দেন আমি শুরু করতেছি। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। সো এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে এটা কি জিনিস। এটার জন্য আমি একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে পুরো টপিকটা বোঝানোর চেষ্টা করব। দেখো, এখানে তোমরা একটা ক্যারেক্টার দেখতে পাইতেছো যার নাম হচ্ছে আবরার, এবং ডান পাশে দেখতে পাচ্ছ সিটি ব্যাংক। মনে করি সিটি ব্যাংকে আবরারের একটা অ্যাকাউন্ট আছে। ওকে, সো আবরার হচ্ছে সিটি ব্যাংকের আমানতকারী, রাইট? তাই না? আবরার হচ্ছে কি সিটি ব্যাংকের আমানতকারী। আমানতকারী কি? যখন কেউ ব্যাংক কোনো একটা ব্যাংকে টাকা জমা রাখে, সে হচ্ছে কি আমানতকারী, রাইট? সহজ বাংলায় বলতে গেলে, বা অ্যাকাউন্ট হোল্ডার। সো আবরার হচ্ছে সিটি ব্যাংকের আমানতকারী বা অ্যাকাউন্ট হোল্ডার। ঠিক আছে। এখন যেহেতু আবরারের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আবরার সিটি ব্যাংকে টাকা জমা দিবে, টাকা উত্তোলন করবে, অর্থাৎ ব্যাংকের সাথে সে তার যাবতীয় সকল ব্যাংকিং কার্যক্রম বা লেনদেন প্রতিনিয়তই করবে, রাইট? এখন লেনদেন যখন হবে, কিন্তু কোথাও না কোথাও রেকর্ড করতে হবে, তাই না? আবরার যখন ব্যাংকের সাথে লেনদেন করবে, ওই ট্রানজেকশন বা লেনদেন গুলা সে রেকর্ড করবে তার নগদান বইয়ের ব্যাংক কলামে। কোথায় লিখবে? নগদান বইয়ের ব্যাংক কলামে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এবং একই ট্রানজেকশন গুলাও কিন্তু ব্যাংকও রেকর্ড করবে, যেহেতু দুজনের কাছে প্রুফ থাকতে হবে, তাই আবরার লিখবে নগদান বইয়ের ব্যাংক কলামে, এবং সেম ট্রানজেকশন গুলা ব্যাংকও লিখবে পাসবই বা পাসবই বা পাসবুক, যাই বলেন এখানে, অনেক অনেক উচ্চারণ করি। সো পাসবই, ঠিক আছে, বা পাসবুকে। তো কি বললাম? আবরার যখন ব্যাংকের সাথে লেনদেন করবে, সে ওই লেনদেন গুলা এসে লিখবে নগদান বইয়ে, তার নগদান বইয়ের ব্যাংক কলামে, আর সেম লেনদেন গুলা ব্যাংকও আবরারের পক্ষ হয়ে লিখবে আবরারের জন্য একটা ডেডিকেটেড পাসবই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুটো বইয়ে কিন্তু একই ট্রানজেকশন গুলো আসতেছে, জাস্ট আবরার লিখতেছে নগদান বইয়ে আর ব্যাংক লিখতেছে পাস বই, এবং দুটো বইয়ে কিন্তু সেম ট্রানজেকশন গুলো আসতেছে। তাহলে আমাদের কমন সেন্স কি বলবে? যে দুটো বই যেহেতু একই লেনদেন গুলোই আসতেছে, যে দুজনই সেপারেটলি লিখতেছে, তাহলে একটা সার্টেন টাইমের পর দুটো বই আনসার সেম হবে, রাইট? কারণ দুটো বইতে তো সেম ট্রানজেকশন গুলো আসতেছে, তাই তো? কিন্তু অনেক সময় বিভিন্ন ভুল বা গাফিলতির কারণে দুটো বইয়ের আনসার সেম হয় না, দুটো বইয়ের আনসার সেম হয় না। লাইক
নগদান বই লেখা হয়েছে বাট পাস বই লেখা হয়নি, বা পাস বই লেখা হয়েছে নগদান বই লেখা হয়নি, এরকম অনেক গাফিলতি বা ভুলের কারণে দুটো বইয়ের আনসার সেম হয় না। ওই ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে ফাইন্ড আউট করতে হয় কোন কোন রিজনে আমাদের দুটো বই মিলল না। এরপর ওই রিজন বা ভুলগুলাকে নিয়ে একটা স্টেটমেন্ট বা বিবরণী প্রস্তুত করা হয়। আর ওই বিবরণীর মাধ্যমে আমাদের নগদান বই এবং পাসবুক দুটোকে মেলানোর চেষ্টা করা হয়। আবার বলতেছি, এক্ষেত্রে প্রথমে ফাইন্ড আউট করতে হয় যে কোন কোন রিজনে আমাদের দুটো বই মিলেনি। এরপর ওই রিজন বা ভুলগুলাকে নিয়ে একটা বিবরণী মেক করা হয়, যার মাধ্যমে নগদান বই এবং পাসবুক কি করা হয়, পাসবইকে মেলানোর চেষ্টা করা হয় বা মেলানো হয়। এবং এই বিবরণী বা স্টেটমেন্টটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী, বা ইংলিশে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সরি ফর মাই হ্যান্ড রাইটিং, তোমাদের যদি কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমি এক্সট্রিমলি সরি। আমার লিখাটা চেঙ্গিস খানের মতো ব্রিলিয়েন্ট বাংলাতে লিখা নাকি একটু খারাপ হয়, ঠিক আছে, জোক সেপারেট। সো এটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা জানলাম কি ব্যাংক সমন্বয় বিবরণী কি, যেই বিবরণী বা স্টেটমেন্টের মাধ্যমে নগদান বই এবং পাসবুককে আমরা মিলাবো ওইটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা, তাহলে ব্যাপারটা জেনে গেলাম যে ব্যাংক সমন্বয় যাকে আমরা স্টাডি করবো জিনিসটা আসলে কি, এটা একটা বিবরণী যার মাধ্যমে নগদান বই এবং পাসবুককে কি করবো আমরা মিলাবো। আচ্ছা, এই টোটাল ডিসকাশন থেকে অনেকগুলো এমসিকিউস কিন্তু পরীক্ষায় আসে। কি কি খেয়াল করেন, প্রথমত আসে যে নগদান বই কে প্রস্তুত করেন। এই যে নগদান বই, এটা কে প্রস্তুত করে, এটা প্রস্তুত করে আমানতকারী অর্থাৎ আবরার প্রস্তুত করবেন, ঠিক আছে। সেকেন্ড এমসিকিউ, পাসবুক কে প্রস্তুত করে, আনসার হবে ব্যাংক প্রস্তুত করে। ওকে, আর ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী হলো নগদান বই এবং পাস বইয়ের মিলকরণ বিবরণী, অর্থাৎ যে বিবরণীর মাধ্যমে দুটো বইকে কি করা হয়, মেলানো হয়। তো তিনটা এমসিকিউ শিখলাম যে নগদান বই কে তৈরি করে আমানতকারী, পাসবুক কে তৈরি করে ব্যাংক, আর ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী হলো নগদান বই এবং পাসবুকের মিলকরণ বিবরণী। তিনটা গেল। এবং আরেকটা এমসিকিউ আসে যে তাহলে ভাই এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কে প্রস্তুত করে, কেউ কি উড়ে এসে জুড়ে এসে প্রস্তুত করে, না, এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করবে আমানতকারী বা আবরার। ব্যাংকের তো খাই দিয়ে কাজ নাই যে সে তোমার জন্য বসে বসে আবার ভুলগুলাকে নিয়ে একটা স্টেটমেন্ট রেডি করে তোমারে বলবে, সেটা তোমারই করতে হবে, মানে অ্যাকাউন্ট হোল্ডারকে বা আবরারকেই করতে হবে। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আবরার বা আমানতকারী প্রস্তুত করে। তাহলে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং এই ডিসকাশন থেকে কেমন কেমন এমসিকিউস পরীক্ষায় আসছে বলছি, এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। কারো যদি মনে হয় আমি খুব ফাস্ট যাচ্ছি, তাহলে আমি সাজেস্ট করব, যেহেতু লাইভ ক্লাস এবং বেসিক ক্লাস একটু ফাস্ট যাইতে হবে, আমি সাজেস্ট করব তোমরা একটু ব্যাকে গিয়ে আবার রিমাইন্ড করে দেখো যে টপিকটা ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু ফার্দার আগাই, খেয়াল করো। তাহলে এতক্ষণ যে ডিসকাশন করলাম এখান থেকে আমরা যে এমসিকিউগুলো শিখলাম তা হলো যে ব্যাংক সমন্বয় বিবরণী হলো কি, যা বললাম নগদান এবং পাসবইয়ের মিলকরণ বিবরণী। আর নগদান বই কে প্রস্তুত করে, আমানতকে শিখে ফেলছি। পাসবই প্রস্তুত করে কে, ব্যাংক। আর ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে কে, স্টেটমেন্টটা প্রস্তুত করে কে, আমানতকারী বা অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে। এগুলো আমরা তো কোন ধরে শিখে ফেলছি অলরেডি। এরপর আরেকটি ইম্পর্টেন্ট এমসিকিউ যা আমাদের জানতে হবে তা হলো ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী করা হয়। তা হলো পূর্ণ প্রকাশ নীতি, অপর নাম দৃষ্টিগোচর নীতি, অপর নাম ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুযায়ী। এটা একটু মনে রাখবো, আমরা এই নীতিগুলো আলোচনা করবো হিসাব বিজ্ঞানের পঞ্চম চ্যাপ্টারে, ঠিক আছে। সো এখানে আমি ডিটেলস আলোচনা করতে যে সেখানে মনে রাখলেই হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতিতে করা হয়, আনসার হবে পূর্ণ প্রকাশ নীতি বা অন্য নামগুলো এখানে দেওয়া আছে। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ যা তোমরা ব্যাংকিং এ প্রায় সময় পড়ে থাকো বা মোটামুটি সবাই জানো যে ব্যাংক হিসাব কয় প্রকার। ব্যাংক হিসাব মতো তিন প্রকার, তা হলো চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। আমি একটু ইনশর্ট বলে দিই। চলতি হিসাব মূলত ব্যবসায়ীরা ইউজ করে থাকে যাতে ইজিলি যে কোনো সময় টাকা জমা দিতে পারে, টাকা উত্তোলন করতে পারে, এবং এই হিসাবে টাকা জমার উপর কোনো ধরনের ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায় না। সঞ্চয় হিসাব মূলত মধ্যবিত্ত বা হচ্ছে আর্নিং যারা মনে করে যে বেতনভুক্ত মানুষরা বেশিরভাগ পড়ে থাকে, যাতে কি অল্প অল্প টাকা সঞ্চয় করতে পারে এবং এখানে সঞ্চিত টাকা বা জমা টাকার উপর কিন্তু একটা ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায়। আর স্থায়ী হিসাব কি, যখন একটা বিগ অ্যামাউন্টের টাকা একটা লং টার্মের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য কি ফিক্সড ভাবে রেখে দেওয়া, ওটা ধরা হয় না, ভাঙা হয় না, ওটাকে বলে স্থায়ী হিসাব, যেটাকে আমরা এফডিআর বা ফিক্সড ডিপোজিট বলি আর কি, ঠিক আছে।
সেগুলো নিয়ে ডিটেলস আমরা ব্যাংকিং এও আলোচনা করবো। জাস্ট আপাতত মনে রাখলে হচ্ছে ব্যাংক হিসাব কয় প্রকার, আনসার হবে 3 প্রকার, চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। ওকে, আচ্ছা এতক্ষণ যে আমরা দুটো বইয়ের কথা বলছিলাম, নগদান বই এবং পাস বই। নগদান বই কিন্তু আরো অনেকভাবে ডিফাইন করা হয়। নগদান বইকে এখানে অনেক সময় আমানতকারী বই নামে উল্লেখ করা হয় বা ক্যাশ বুক নামে উল্লেখ করে। আর পাস বই বা পাসবুক যেটাই বলি না কেন, এটাকে ব্যাংক বিবরণী বা ব্যাংক জমা বই হিসেবে কিন্তু এখানে প্রশ্নে বা চ্যাপ্টারে অনেক সময় ডিফাইন করে। বাট অনেক সময় এটা অনেকে ভুল করে ফেলে যে ব্যাংক বিবরণী এটা আবার কি জিনিস। ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাসবুক, আর আমানতকারী বইটা আবার কি জিনিস, এটা মানে হচ্ছে নগদান বই। জাস্ট এখানে তুমি এগুলোকে সিনোনিমস হিসেবে ধরে নিতে পারো। এবং এই ব্যাংক বিবরণীটা সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে ব্যাংক বিবরণীর মধ্যে কোনটাকে বোঝাচ্ছে, পাসবুকটাকে বোঝাচ্ছে। আর আমানতকারী বইয়ের মধ্যে কোনটাকে বোঝাচ্ছে, নগদান বইকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর বারবার করে বলছি, যদি ক্লিয়ার না হয় একটু ব্যাকে গিয়ে আরেকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কি শিখলাম, এটার সাথে ইনভলভ কারা কারা, কোন কোন বই ইনভলভ তাও জানলাম, এমসিকিউস গুলো জানলাম। এখন আসি যে ব্যাংক সমন্বয় করব, কোনো না কোনো পদ্ধতি নিশ্চয়ই আসে, তাই না? সো এই ব্যাংক সমন্বয় করার দুটো পদ্ধতি আছে আমি দেখতে পাইতেছি এখানে। একটা হচ্ছে একক জের পদ্ধতি এবং অন্যটা হচ্ছে উভয় জের পদ্ধতি। একক জের পদ্ধতি এবং উভয় জের পদ্ধতি। এখন আমরা দেখব কোনটা কি বা কোন পদ্ধতি কিভাবে করা হয়। একটু আগে আমরা দুটো বইয়ের কথা বলছিলাম, একটা ছিল নগদান বই এবং আরেকটা ছিল কি, পাস বই। ঠিক আছে, আচ্ছা উভয়ের পদ্ধতি বলতে বোঝায় যেখানে আমি নগদান বইয়ের ভুলগুলো নগদান বইয়ের সংশোধন করব, পাসবুকের ভুলগুলো পাসবুকে সংশোধন করব। অর্থাৎ দুটো বইকে আলাদাভাবে সংশোধন করব। নগদান বইয়ের ভুলগুলো নগদান বইয়ে সংশোধন করব এবং ব্যাংক কোনো ভুল করলে তা পাসবুকে সংশোধন করব। আবার বলতেছি, নগদান বইয়ে আমানতকারী কোনো ভুল করলে তার সংশোধন করব এবং ব্যাংক কোনো ভুল করলে তার সংশোধন করব পাসবুক। অর্থাৎ দুটো বইকে সেপারেটলি আমরা সংশোধন করব, ওইটাকে বলা হয় কি, উভয় জের পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা এখন আসি স্যার একক জের পদ্ধতি কি। একক মানে কি, সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল বুঝায় বা সিঙ্গেল বুঝায়। সো একক জের পদ্ধতি বলতে যেখানে আমরা যে কোনো একটা বইকে সংশোধন করব। অর্থাৎ হয় নগদান বইকে সংশোধন করে পাসবুকের যে আনসার দেওয়া আছে তার মতো করার চেষ্টা করব, অথবা পাসবুককে সংশোধন করে নগদান বইয়ের মতো করার চেষ্টা করব। যে কোনো একটা বইকে সংশোধন করে অন্যটার মতো করার চেষ্টা করব, দুটো বইকে একসাথে সংশোধন করবো না। ওইটাকে বলা হয় একক জের পদ্ধতি। ফর এক্সাম্পল, মনে করো নগদান বইয়ে ব্যাংক হিসাবে জেরা আসছে 10,000 টাকা আর পাসবুকে আছে 7,000 টাকা, গরমিল আছে, তার মানে কি ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। মানে এই ক্ষেত্রে আমি করলাম কি, দুটো বইকে সংশোধন করলাম না, আমি শুধুমাত্র এই পাসবুকে 7,000 টাকার ব্যালেন্সটাকে সংশোধন করে নগদান বুকের ব্যালেন্স 10,000 টাকার মতো করলাম। যে কোনো একটা বইকে মানে কি শুধু পাসবুকে সংশোধন করলাম না, এটা হইতেছে গিয়া একক জের পদ্ধতি। বা ধরি নগদান বইয়ে 10,000 টাকার ব্যালেন্সটাকে সংশোধন করে পাসবুকের ব্যালেন্স 7,000 টাকার মতো করলাম, তাহলে এখানে শুধু নগদান বইকে সংশোধন করলাম, এটা হচ্ছে কি একক জের পদ্ধতি। তাহলে আশা করি আমি সবাই ক্লিয়ার করতে পারছি যে একক জের হলো যেখানে শুধুমাত্র একটা বইকে সংশোধন করে অন্যটার মতো করব। আর উভয় জের কি, যেখানে আমরা নগদান বইয়ের ভুলগুলো নগদান বইয়ের সংশোধন করব এবং কি পাস বইয়ের ভুলগুলো পাস বইয়ের সংশোধন করব এবং একদম শেষে দেখবো যে দুটো বইয়ের আনসার সেম হলো কিনা। দুটো বইকে সংশোধন করব, তা হলো উভয় জের পদ্ধতি। ক্লিয়ার? তাহলে স্যার এখান থেকে কিভাবে এমসিকিউস আসতে পারে, যেহেতু রিটেন তো নাই, ম্যাথ আছে, এমসিকিউস কিভাবে আসতে পারে, তা হলো যে দুটো বইকে সংশোধন করা হলে এটা কোন পদ্ধতি, এটা হচ্ছে উভয় জের পদ্ধতি। বা যে কোনো একটি বইকে সংশোধন করে অপর বইয়ের মতো করলে তা কোন পদ্ধতি, আনসার হবে একক জের পদ্ধতি। ওকে, আচ্ছা তাহলে এই আশা করি এই ব্যাপারটাও সবার ক্লিয়ার হয়েছে। স্ট্রেস নেওয়ার দরকার নাই, আমরা যেহেতু এটা বেসিক ক্লাস ভাই, স্ট্রেস নেওয়ার দরকার নাই। আরামসে ঠান্ডা মাথায় পড়ো, রিল্যাক্স হয়ে পড়ো, মাইন্ডটা একদম রিল্যাক্স রাখো। যে কঠিন হিসেবে নেওয়ার কোনো দরকার নাই। কোনো একটা কাজ যখন তুমি খুব রিল্যাক্স ভাবে করবা, খুব সুন্দর করে গুছিয়ে করতে পারো। পড়াশোনা ঠিক সেম, স্ট্রেস নেওয়ার দরকার নাই, আরামসে রিল্যাক্স ভাবে পড়ো। একবার না বুঝলে ব্যাক করে আবার দেখো, ইজিলি বুঝে যাবা। ঠিক আছে, প্যারা নেওয়ার দরকার নেই, প্যারা নেওয়ার জন্য আমি আছি, তোমাদের প্যারা আমি দূর করবো ইনশাল্লাহ। সো আসি, এখন আমরা এতক্ষণ অনেক কিছু আলোচনা করলাম, একটু রিভিউকে কি কি আলোচনা করলাম আমরা, ব্যাংক সমন্বয় বিবরণী বেসিক কি জিনিস, এটার সাথে কে কে ইনভলভ, কোন কোন বই ইনভলভ তা আলোচনা করলাম। তারপর এখান থেকে কেমন এমসিকিউস বিগত বছরগুলোতে আসছে বা আসতে পারে তা আলোচনা করলাম। তারপর ব্যাংক সমন্বয় পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমি জানি তোমরা তোমরা একটু নিজেকে প্রশ্ন করে দেখো তোমরা কতজন এগুলো জানতাম, হয়তো অনেকেই জানতাম, অনেকে কিন্তু জানতো না, বাট ঠিক কিন্তু ম্যাথ করে ফেলছে ব্যাংক সমন্বয়, বাট এই বেসিক জিনিসগুলো জানতো না। আচ্ছা আসো,
এখন আমরা দুটো ওয়ার্ড সম্পর্কে জানবো, ব্যাংক জমা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। আসি আমরা একটু ঠান্ডা মাথায় একটা এক্সাম্পলের মধ্যে বোঝানোর চেষ্টা করি। একটু আগে আমরা আপডেটের কথা বলছিলাম, যা সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, মানে আমানতকারী। আর আমরা জানি আমানতকারী কোন বই রেডি করে, কোন বই প্রস্তুত করে, আমানতকে প্রস্তুত করে নগদান বই, তাই না? ওকে, তো নগদান বই বলতে কাকে বোঝাবে? আমানতকারীকে বোঝাবে। আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা রাখে এবং ব্যাংক কি করে ওই টাকাটা তার কাছে রাখে, আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখে, টাকাটা আমানতকারী বা আবরারে, এবং ওই টাকাটা কার কাছে জমা থাকে? ব্যাংকের কাছে জমা থাকে, তাই না? আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা রাখবে, ওই টাকাটা আমানতকারীর জন্য হচ্ছে সম্পদ, অর্থাৎ ডেবিট অ্যাকাউন্ট। আর ব্যাংকের জন্য হচ্ছে দায়, অর্থাৎ ট্রেড অ্যাকাউন্ট। এটা কেন? এটা আমরা মনে রাখতে পারি সিম্পল একটা লাইনের মাধ্যমে, তা হলো যার টাকা তার জন্য সম্পদ এবং অন্যের জন্য দায়। খুব সিম্পল একটা কথা, যার টাকা তার জন্য সম্পদ এবং অন্যের জন্য দায়। আবরার যখন বা আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা রাখলো, বা টাকাটা কার? আবরারের না, তাই আবরারের জন্য কি সম্পদ, কারণ এই যে যার টাকা তার জন্য সম্পদ। আর টাকাটা কে নিয়ে বসে আছে বা কার কাছে জমা আছে? ব্যাংকের কাছে। টাকাটা কি ব্যাংকের? ব্যাংকের তো না, তাই অন্যের জন্য দায়, এই জন্য ব্যাংকের জন্য দায়। আশা করি বুঝতে পারছো। তাহলে ব্যাংক জমা আমানতকারী বা আবরারের জন্য হচ্ছে সম্পদ, আর ব্যাংকের জন্য হচ্ছে দায়। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আমরা জানবো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন নিয়ে। যে এই জিনিসটা আবার কি জিনিস, খেয়াল করো। আচ্ছা, মনে করো আবরারের অ্যাকাউন্টে 5,000 টাকা জমা আছে, ঠিক আছে, বাট সে ব্যাংক থেকে 7,000 টাকা উত্তোলন করলো। কথাটা বুঝো, তার টাকা আছে 5,000, বাট সে ব্যাংক থেকে টাকা নিছে 7,000। সে এক্সট্রা টাকা নিছে না? এক্সট্রা কত নিছে ভাইয়া? এক্সট্রা সে 2,000 টাকা উত্তোলন করলো। এটা সে তার জমাচ্ছে, অতিরিক্ত উত্তোলন করছে না, এবং এটারে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক ওভারড্রাফট। কি বলা হয়? ব্যাংক ওভারড্রাফট। ক্লিয়ার? তাইলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কি? যখন আমানতকারী বা আবরার জমাচ্ছে, অতিরিক্ত টাকা উত্তোলন করবে, ওটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, এখন এই যে আপনার 2,000 টাকা এক্সট্রা উত্তোলন করছে ব্যাংক থেকে, টাকাটা কার? টাকাটা কি আপনার? মোটেও না, টাকাটা হইতেছে, এই 2,000 টাকাটা হইতেছে কি আমাদের সিটি ব্যাংকের। তাইলে এই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা সিটি ব্যাংকের জন্য হবে সম্পদ। এই 2,000 টাকাটা, এই যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এখানে যে 2,000 টাকা, এই 2,000 টাকাটা সিটি ব্যাংকের জন্য সম্পদ, যেহেতু টাকাটা ব্যাংকের। আর আবরার বা আমানতকারীর জন্য দায়, যেহেতু এটা তার টাকা না। ওই যে যার টাকা তার জন্য সম্পদ, অন্যের জন্য দায়, যেহেতু এখানে এক্সট্রা যা নেওয়া হয়েছে তা ব্যাংক থেকে নেওয়া হয়েছে, মানে টাকাটা ব্যাংকে, তাই এই জমাতিরিক্ত উত্তোলনটা ব্যাংকের জন্য সম্পদ আর আবরারের জন্য দায়, যেহেতু সে টাকাটা ব্যাংকের কাছ থেকে ধার নিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে 4টা এমসিকিউ শিখলাম। কি কি? প্রথমত হচ্ছে যে আমানতকারীর জন্য ব্যাংক জমা কি? আনসার হবে সম্পদ। আর ব্যাংকের জন্য ব্যাংক জমা কি? আনসার হবে দায়। আর আমানতকে যে কথা, নগদান বই সেম, সেম জিনিসকে মিন করবে। আর ব্যাংক যে কথা, পাসবুক সেম জিনিসকে মিন করবে। অর্থাৎ এইভাবে আসতে পারে যে নগদান বইয়ের জন্য ব্যাংক জমা কি? আনসার হবে সম্পদ। পাসবুকের জন্য ব্যাংক জমা কি? আনসার হবে দায়। পাসবুক বলতে আমরা ব্যাংকে বুঝবো, নগদান বই বলতে আমানতকারীকে বুঝবো। আর দুটো গেল। আরো দুটো এমসিকিউ, যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আমানতকারীর জন্য কি? আনসার হবে দায়, যেটা টাকাটা তার না, অন্যের টাকা এটা। আর ব্যাংকের জন্য কি হবে? সম্পদ, যেহেতু টাকাটা ব্যাংক থেকে নিয়ে আসছে, টাকাটা ব্যাংকের। ক্লিয়ার? ওকে, তাইলে আশা করি এই ব্যাপারগুলো সবাই বুঝতে পারছো। আর এই যে 4টা জিনিস, এই জিনিসটা আমরা একটু এখানে নিচে আলোচনা করি। কি লিখলাম? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ওই যে ভাই একটু আগে বললাম, নগদান বই মানে কি? আবরার বা আমানতকারী, তো তার জন্য ব্যাংক জমা হচ্ছে সম্পদ বা ডেবিট। পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আর পাস বই মানে কি? ব্যাংক না, আর ব্যাংকের জন্য সম্পদ কোনটা? এই জমাতিরিক্তটা হচ্ছে সম্পদ, মানে ডেবিট। ডেবিট মানে সম্পদ সমান সম্পদ। নগদান বইয়ের জন্য সম্পদ হচ্ছে ব্যাংক জমা, আর পাসবুকের জন্য সম্পদ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ক্লিয়ার? এবার আসি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কি? এই যে
আমানতকারীর জন্য ব্যাংক জমাতে দায় বা ক্রেডিট। আর পাসবুকের জন্য ব্যাংক ক্রেডিট কোনটা? ক্রেডিট হচ্ছে ব্যাংক, এই যে ব্যাংক জমাটা হচ্ছে পাসবুকের জন্য ক্রেডিট। আমরা কি লিখলাম? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত সমান পাসবুক অনুযায়ী ব্যাংক জমা, কজ দুটোই হচ্ছে ক্রেডিট। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সমান পাসবুক অনুযায়ী ব্যাংক জমা, কজ দুটোই হচ্ছে ডেবিট। এখানে একটা খেয়াল করো, নগদানের জন্য যা জমা, পাসবুকের জন্য তা জমাতিরিক্ত, মানে উল্টাটা। তারপর নগদান বই অনুযায়ী যা জমাতিরিক্ত, পাসবুক অনুযায়ী তা হচ্ছে জমা, কজ দুটোই হচ্ছে দায়। অর্থাৎ নগদান বই হচ্ছে কি পাসবুক বা পাসবই দুটো হচ্ছে বিপরীতধর্মী। নগদান বই এবং পাসবই দুটো হচ্ছে কি বিপরীতধর্মী, একটা অন্যটার বিপরীত। একজনের জন্য যা সম্পদ, অন্যের জন্য তা দায়। একজনের জন্য যা দায়, অন্যের জন্য তা কি সম্পদ। অর্থাৎ নগদান বই এবং পাসবই একে অন্যের কি বিপরীত বা বিপরীতধর্মী। এটা কিন্তু বোর্ডে প্রশ্ন আসছে, আমার ঠিক এক্সাক্ট বোর্ডটা মনে নেই, বাট এটা কিন্তু বোর্ডে আসছে যে নগদান এবং পাসবইয়ের মধ্যে সম্পর্ক কি, আনসার হবে বিপরীতধর্মী। নগদান এবং পাসবুকের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতধর্মী, একে অন্যের বিপরীত। ক্লিয়ার? তাহলে ভাইয়া এই ডিসকাশনটা কিন্তু অনেক কঠিন। আমি চেষ্টা করি যতটা সহজে সম্ভব তোমাদেরকে একদম ক্যারেক্টার সহ ব্যাংক সহ দেখায় দেখে লিখে লিখে বুঝাইতে, আশা করি বুঝছো। কেউ যদি ভাই ওই যে না বুঝতে থাকে একটু ব্যাকে গিয়ে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবং এই ডিসকাশন থেকে যেসব টপিক বিগত বছরগুলোতে বোর্ডে আসছে তা আমি এখানে লিখে ফেলছি। দেখো, নগদান বই অনুযায়ী ডেবিট জেড। নগদান বই মানে কে? আমানতকারী। আমরা জানি নগদান বই মানে কে? আমানতকারী। সো আমানতকারীর জন্য ডেবিট বা সম্পদ কোনটা? ব্যাংক জমাটা হচ্ছে কি সম্পদ, তাই না? আর সেম ভাবে নগদান বই অনুযায়ী ক্রেডিট জেড মানে আমানতকারীর জন্য ক্রেডিট। ক্রেডিট মানে কি দায়, ডেবিট মানে কি সম্পদ। তাহলে নগদান বই বা আমানতকারীর জন্য সম্পদ হচ্ছে ব্যাংক জমা, আর ক্রেডিট মানে দায় হচ্ছে কি ব্যাংক জমাতে। একটু আমরা দেখলাম না? আর পাসবুক বা পাসবইয়ের জন্য হচ্ছে পুরোপুরি উল্টো। পাসবই অনুযায়ী ডেবিট মানে সম্পদ হচ্ছে কোনটা? ব্যাংক জমাতিরিক্ত। আর ক্রেডিট মানে দায় হচ্ছে কোনটা? ব্যাংক জমা। এই যে একটু আগে একটু দেখাই এখানে, এই যে আমি একটু ব্যাকে গিয়ে যদি দেখাই, এই যে দেখো, পাসবই বা ব্যাংকের জন্য দায় হচ্ছে জমা, সম্পদ হচ্ছে জমাতিরিক্ত। এই যে দেখলাম, এই যে তাহলে পাসবইয়ের জন্য ডেবিট মানে সম্পদ হচ্ছে জমাতিরিক্ত, আর দায় মানে ক্রেডিট হচ্ছে কি জমা। ক্রেডিট মানে হচ্ছে দায়, আর ডেবিট কি? ডেবিট হচ্ছে সম্পদকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে নগদান এবং পাসবুক কি পুরোপুরি বিপরীত, একে অন্যের বিপরীত। না তাহলে এটা কিভাবে আসতে পারে? এভাবে আসতে পারে যে নগদান বই অনুযায়ী ডেবিট জেড কোনটিকে মিন করে? আনসার হবে ব্যাংক জমাকে মিন করে। নগদান বই অনুযায়ী ক্রেডিট জেড কোনটিকে মিন করে? আনসার হবে ব্যাংক জমাতিরিক্তকে মিন করে। এবং পাসবুকের ক্ষেত্রে সেম প্রশ্নটা আসতে পারে। এটা একটু ভাই ভালো করে খেয়াল করো, যখন স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো, এটা বোর্ড প্রশ্নে আসছে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, আমাদের কিন্তু ক্লাসের শেষে যা পড়াচ্ছি তার উপর ডিপেন্ড করে ছোট্ট একটা এমসিকিউ টেস্ট থাকবে। এটা সবাই এটা কমেন্টে বা ক্যাপশনে যে কোনো জায়গায় তোমরা খুঁজলে পাই যাবা। সো একটু ওই এক্সামটা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবা, যাতে আজকে যা পড়ছো ও তোমরা কতটুকু গেট করতে পারছো তা তোমরা জাজ করতে পারো। ঠিক আছে? শুধু পড়লে তো হবে না, ও পড়লে এগুলো মাথায়ও থাকতে হবে এবং এগুলো বুঝতেও হবে। ঠিক আছে? ওকে, গেল। তাহলে আমরা আজকে এতক্ষণ অনেক কিছু অলরেডি শিখে ফেলছি, আমরা লাস্টে একবার রিভিউ করব। ঠিক আছে? আচ্ছা, আসি। এখন আমরা কিন্তু আজকে ম্যাথে যাবো না, বারবার করে বলছি শুধু ম্যাথের পিছনে দৌড়াইলে হবে না। আমরা ম্যাথ করব, বাট ম্যাথ করার আগে আমাদেরকে বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো এতটা স্ট্রং করতে হবে যাতে আমরা ম্যাথে গিয়ে খুব সহজে ইজিলি করতে পারি। আমি তো তোমাদেরকে ডিফারেন্ট ওয়েতে ব্যাংক সময়টা করাবো, এবং এটা কিন্তু খুব কম ইনস্ট্রাক্টরাই করায়, কজ বেসিক্যালি এটা এডমিশনে মূলত এই ফর্মেটে করা হয়। এইচএস সবাই ট্রেডিশনাল সিস্টেমে পড়ে এবং এটা অনেক কঠিন করে ফেলেন। 4, 5, 6, 7টা এন্ট্রি মুখস্থ করার চেষ্টা করি, এটা এখানে এটা এখানে, এত কঠিন কিছু না। আমি জাস্ট তোমাদেরকে এই চারটা আইটেমের মাধ্যমে বা টার্মের মাধ্যমে পুরো ব্যাংক সমন্বয় করাবো। উভয়ের পদ্ধতিতেও একক জিরো, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। তোমাদের জাস্ট এই চারটা টার্মের মাধ্যমে পুরো ব্যাংক সমন্বয় শেষ করাবো, এবং তোমরা কেউ ব্যাংক সমন্বয়ে এমসিকিউ বা সিট কোথাও আটকাতে পারবে, এটা আমার তোমার প্রতি গ্যারান্টি থাকবে। কিন্তু যদি বেসিক ক্লাস আসলে সব করা পসিবল না, আজকে আমরা ফান্ডামেন্টাল থিংগুলো ম্যাথে যাওয়ার আগ পর্যন্ত লেভেলে কোন কোন বিষয়গুলো জানা দরকার ওগুলো নিয়ে আলোচনা করবো। সো সেই ধারাবাহিকতায় আজকে হইতেছে আমরা এই চারটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের ম্যাথে অহরহ ইউজ হবে এবং এখান থেকে প্রচুর এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে।
কি কি আছে, অনাদায়ী চেক বা অনাদায়ী চেক নিয়ে আলোচনা করব, বকেয়া চেক নিয়ে আলোচনা করব, ক্রেডিট মেমোরেন্ডাম নিয়ে আলোচনা করব, ডেবিট মেমোরেন্ডাম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা চাইলে লিখে ফেলতে পারো। ওকে, আচ্ছা আসি। ওকে, আচ্ছা, অনাদায়ী চেক আমরা চারটার মধ্যে প্রথমটা হচ্ছে অনাদায়ী চেক। অনাদায়ী চেক অনেকগুলো নাম আছে, সিনোনিমস গুলো, আমার নামগুলো আমি এখন আপাতত আলোচনা করতেছি। আমরা অনাদায়ী চেক দিয়ে ব্যাপারটা শিখি। আচ্ছা, একটু আগে তো বা এতক্ষণ ধরে আমরা একটা ক্যারেক্টার নিয়ে কথা বলতেছিলাম, সে ছিল কে? আবরার সাহেব। সে হচ্ছে আমাদের হিরো বা আমাদের মেইন ক্যারেক্টার। অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি আমরা যাবতীয় সকল কাজ আবরারের জন্য করতেছি। আমরা আবরারের ব্যবসায়ের অ্যাকাউন্টে, তার জন্য আমরা একটা ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো। ঠিক আছে, অর্থাৎ এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে আবরার। আমরা সবকিছু চিন্তা করবো আবরারের পয়েন্ট অফ ভিউ থেকে। সে হচ্ছে সিটি ব্যাংকের আমানতকারী। সে কে? সে হচ্ছে সিটি ব্যাংকের আমানতকারী। ঠিক আছে, আসে মনে করি আবরার সাহেব মিস্টার এক্স নামে কারো কাছ থেকে টাকা পায়। আবরার কার কাছ থেকে টাকা পায়? এক্স এর কাছ থেকে টাকা পায়। ধরলাম সে এক্স এর কাছে 10,000 টাকা পায়। ঠিক আছে, এবং এই টাকা বাবদ মিস্টার এক্স আবরারকে একটা 10,000 টাকা চেক দিয়ে দিল এবং বললো যে ভাই আবরার, আপনি তো আমার কাছে টাকা পান, ধরেন আপনাকে আমি 10,000 টাকা চেক দিয়ে দিলাম। ওকে, আবরার নিল, ফাইন। তাহলে এক্স এবার টাকা চেকটা দিয়ে চলে গেল। আবরার কি করবে? চেকটা নিয়ে বসে থাকবে, বিরিয়ানি খাবে, পোলাও খাবে? না, সে কি করবে বলো দেখি? সেই চেকটা নিশ্চয় কি ব্যাংকে জমা দিবে। তার ব্যাংকে, সিটি ব্যাংকে গিয়ে জমা দিল ধরলাম। আচ্ছা, এরপর ব্যাংক কি করবে? ব্যাংক এবার কি করবে? মিস্টার এক্স এর অ্যাকাউন্ট থেকে বা মিস্টার এক্স এর ব্যাংক থেকে, ব্যাংকের থ্রুতে কি করবে? ওই 10,000 টাকাটা কালেক্ট করে আবরারের অ্যাকাউন্টে কি করবে? এই যে একটু ওই 10,000 টাকাটা এক্স এর কাছ থেকে কালেক্ট করে কি করবে? আবরারের অ্যাকাউন্টে জমা করবে। ঠিক আছে, আবরারের অ্যাকাউন্টে কি করবে? জমা করবে। কাজটা কি করবে? ব্যাংক। আবরারের কাজ হচ্ছে চেক জমা দেওয়া, ব্যাংকে চেক জমা দেওয়া পর্যন্ত, বাকি কাজটা ব্যাংকে। এখন মনে করো আবরার ঠিকই সুন্দর করে চেকটা ব্যাংকে জমা দিয়ে দিছে, ফাইন। কিন্তু ব্যাংক করছে কি? ওই চেকের টাকাটা এখনো এক্স এর ব্যাংকে থেকে কালেক্ট করে আবরারের অ্যাকাউন্টে জমা করে নাই। এটারে বলা হয় অনাদায়ী চেক। কথাটা বুঝো, আবরার চেক জমা দিয়ে দিচ্ছে কিন্তু ব্যাংক এখন কি করে? ওই চেকের টাকাটা আবরারের অ্যাকাউন্টে জমা করে নাই বা চেকের টাকাটা এখনো এক্স এর কাছ থেকে আদায় করে নাই। এটারে বলা হয় অনাদায়ী চেক। অর্থাৎ চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। মানে আবরার সুন্দর করে ব্যাংকে চেক জমা দিচ্ছে, বাট ব্যাংক করছে কি? চেকের টাকাটা এখনো আদায় করে আবরারের অ্যাকাউন্টে জমা করে নাই, এবং এটাকে বলা হয় অনাদায়ী চেক। আশা করি সবাই ঘটনাটা বুঝতে পারছো। না বুঝতে ওই যে ব্যাকে একটু রিমাইন্ড করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এটা স্যার অনাদায়ী চেক কি? চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটাকে বলা হয় অনাদায়ী চেক। ওকে, ক্লিয়ার। এবার একটু আমরা সামনে আগাই। আবার বলতে, যদি এটা অনাদায়ীটা ক্লিয়ার না হয়ে থাকে তোমরা প্লিজ সামনে যাইও না। লাইভ ক্লাস হলেও সমস্যা নাই, ব্যাকে গিয়ে একটু টেনে ব্যাকে গিয়ে কিন্তু আবার দেখতে পারবা। লাইভ ক্লাস চলতে থাকবে, সমস্যা নেই, লাইভটা সেভও থাকবে, প্যারা নাই। তো ব্যাকে গিয়ে দেখে কন্টিনিউ করবা। এটা ক্লিয়ার না করে সামনে আগাবা না। আমি তো লাইভে আগাচ্ছি, তোমরা কি করবা? ব্যাকে গিয়ে দেখে আবার করতে থাকবা, ব্যাকে গিয়ে ফার্দার কন্টিনিউ করবা। ঠিক আছে, আসি। তো অনাদায়ী চেক নিয়ে আলোচনা হইলো। এখন আসি আমরা বকেয়া চেক নিয়ে আলোচনা। এটা আবার কি জিনিস? তো অ্যাজ ইউজুয়াল আমাদের বিজনেস আমরা কার পয়েন্ট অফ ভিউ থেকে বা কার জন্য হিসাব নিকাশ করতেছি? আবরারের জন্য হিসাব নিকাশ করতেছি। সুন্দর করে বক্স করি, হ্যাঁ। আমরা করতেছি কার জন্য? আমরা করতেছি আমাদের আবরার সাহেবের জন্য। একটু আগে বলছি আবরার টাকা পাই। এখন মনে করি আবরারের কাছ থেকে ওয়াই নামের কেউ টাকা পায়। ভাই, একটু আগে বলছিলাম যে এক্স এর কাছ থেকে আবরার পাই, এখন আমাদের আবরার সাহেবের কাছ থেকে অন্য কেউ টাকা পায়। ওয়াই মনে করি 20,000 টাকা পায়। আবরার কি করলো? ওয়াই কে টাকাটা পরিশোধ করার জন্য একটা 20,000 টাকার চেক দিয়ে দিল। তাকে ওয়াই, যে কিনা আবরারের পাওনাদার, চেক দিয়ে বললো যে ভাই তুমি নাও চেক, তোমার সাথে আমার কোনো কাজ নাই, আমার পিং দিবা না। এটা বলে সে ওয়াই কে চেকটা দিয়ে দিছে। এখন ওয়াই এর কাজ কি? মানে এই পাওনাদার, ওয়াই কি? ওয়াই হচ্ছে আবরারের পাওনাদার, তাই না? তো এই পাওনাদারের কাজ কি? এই চেকটা কি করা?
পকেটে নিয়ে ঘুরে না, এই চেকটা এবার ব্যাংকে নিয়ে কি করা, চেকের টাকাটা উত্তোলন করা বা চেকেরটা কি করা, ভাঙানো, তাই না? কিন্তু মনে করো এই পাওনাদার ওই চেকটা ব্যাংকে নিয়েই যায়নি, মানে ব্যাংকে উপস্থাপন করে নাই, এটাতে বলা হয় বকেয়া চেক। অর্থাৎ পাওনাদার ওয়াই কে চেক প্রদান করে ফেলা হয়েছে, স্পেলিং ভুল হয়েছে, এটা প্রদান হবে, মানে পাওনাদার বা ওয়াই কে আপনার চেক প্রদান করে ফেলছে, কিন্তু ওই পাওনাদার চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, এটারে বলা হয় বকেয়া চেক। ক্লিয়ার? তোমরা আল্লাহর রাস্তায় গোলাই ফেললো না, অনাদায়ী চেক বকেয়া চেক গোলাই ফেলো। অনাদায়ী চেক কি ছিল? অনাদায়ী চেক ছিল কি, চেকটা ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়েছে, মানে ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংক টাকাটা কি করে নেয়, ব্যাংক টাকাটা অ্যাকাউন্টে জমা করে নেয়, এটা ছিল অনাদায়ী চেক। আর বকেয়া চেক কি? বকেয়া চেক হচ্ছে আমরা কোনো পাওনাদারকে বা যে আমার কাছে টাকা তাকে চেক দিছি, সে কি করছে, চেকটা এখনো ব্যাংকে নিয়েই যায় নাই, অর্থাৎ ব্যাংক কি করতে পারেনি, ব্যাংক এখনো পরিশোধ করতে পারে নাই, এটারে বলা হয় বকেয়া চেক। ক্লিয়ার? বকেয়া চেকের ডেফিনেশন কি? চেক ইস্যু বা প্রদান করা হয়েছে কাকে, পাওনাদারকে, কিন্তু চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আর অনাদায়ী চেক কি? চেক ব্যাংকে জমা দিছি বাট চেকটা এখনো আদায় হয়নি, এটা হচ্ছে অনাদায়ী চেক। ক্লিয়ার? আশা করি অনাদায়ী চেক বকেয়া চেক সবাই বুঝে গেছো। আমি আরেকবার রিপিট করি, চেক জমা দিছি বাট আদায় হয়নি, কি চেক? আনসার করুন মনে মনে বা কমেন্ট করে আনসার করুন। আনসার হবে অনাদায়ী চেক। আর পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে বা প্রদান করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, আনসার হবে কি চেক? বকেয়া চেক। আবার রিপিট করি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আনসার কি? অনাদায়ী চেক। আর চেক ইস্যু বা প্রদান করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, আনসার হচ্ছে বকেয়া চেক। যেহেতু ডেফিনেশন গুলো আর আমি ক্যারেক্টার দিয়ে ভেঙে ভেঙে বুঝাইলামই, তাও যদি কারো মনে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, বারবার করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা গেল। আর এই অনাদায়ী চেক বকেয়া চেক দুটোই কিন্তু কাজ হয় পাসবুকে, যেহেতু এই দুটো জায়গাতেই আবরার তার কাজগুলো করে ফেলছে। লাইক এখানে আবরার অনাদায়ী চেকেতে চেকটা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে, বকেয়া চেকের ক্ষেত্রে পাওনাদারকে চেক দিয়ে দিচ্ছে, মানে আমানতকারী কাজ শেষ। সেই অনাদায়ী চেকের কাজটাও হয় পাস বইয়ে এবং বকেয়া চেকের কাজগুলোও করতে হয় কিন্তু কোন বইয়ে? পাস বইয়ে। ঠিক আছে? দুটো অনাদায়ী চেক বকেয়া চেক দুটো চেকেরই কাজ করতে হয় পাস বই, যেহেতু এখানে ব্যাংকের কাজ বাকি আছে, আমানতকারী তার কাজটা কমপ্লিট করে ফেলছে সে। গেল। আচ্ছা এবার আসি, আমার তাহলে 4টা টপিক ছিল, অনাদায়ী চেক, বকেয়া চেক, ট্রেড মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম। এর মধ্যে আমরা দুটো আলোচনা করে ফেলছি, এখন আমরা আলোচনা করবো ট্রেড মেমোরেন্ডাম। খুব সহজে সিম্পলি বুঝাই, হ্যাঁ, তারপর একটু কঠিন ভাবে বুঝাবো যারা বুঝতে চাও। আমরা কার ব্যবসায়ী হিসাব নিকাশ করতেছি বা কার পয়েন্ট অফ ভিউ থেকে সব চিন্তা করতেছি আবরার, তাই না? কোনো কারণে মনে করো আবরারের ব্যাংক অ্যাকাউন্ট, মনে করো এটা হচ্ছে আবরারের ব্যাংক অ্যাকাউন্ট। কোনো কারণে মনে করো আবরারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, অর্থাৎ আবরারের অ্যাকাউন্টে টাকা বাড়ছে। তো আবরারের অ্যাকাউন্টে টাকা যখন বাড়বে, ব্যাংকের জন্য এটা কি দায় না? অর্থাৎ ট্রেড না? কথাটা বুঝো। আবরারের টাকা ব্যাংকের জন্য দায়, একটু আগে শিখেছিলাম আমানতকারী জমা বা আমানতকারী অ্যাকাউন্টে টাকা ব্যাংকের জন্য হচ্ছে দায়। সো আমানতকারীর অ্যাকাউন্টে টাকা বাড়া মানে হচ্ছে ব্যাংকের জন্য দায় বাড়া, তাই না? সো কোনো কারণে যদি আমানতকারী অ্যাকাউন্টে টাকা বাড়ে, ব্যাংক এক্ষেত্রে একটা মেমো রেডি করে, এটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। ক্লিয়ার? এটা কেন ক্রেডিট মেমোরেন্ডাম? বিকজ এটা আমানতকারী ব্যাংকের জন্য এটা দায়। ক্লিয়ার? সো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধিকে ব্যাংক ক্রেডিট করা বলে, যেটা ব্যাংকের জন্য দায় বাড়তেছে তাই। কঠিন করার দরকার নেই, সিম্পলি বুঝো, একদম সিম্পলি বুঝো। কোন রিজনে যদি আমানতকারী অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়, এটাকে আমরা ধরে নিব ক্রেডিট মেমোরেন্ডাম হিসেবে। লাইক কেন টাকা বাড়তে পারে? কোন দেনাদার এসে সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে আবরারে, আপনার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে না, এটাকে কি বলবো? ক্রেডিট মেমোরেন্ডাম। বা ব্যাংকে আমরা যে টাকাটা রাখছি বা আমরা যে ব্যাংকে টাকা জমা রাখছি তার উপর ব্যাংক মনে করে সুদ দিছে, বা এটাকে বলা হয় ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর বা ব্যাংক জমার সুদ আয়, টাকা বাড়ছে অ্যাকাউন্টে। তো এটাও কি, এটার জন্য কি রেডি করতে হবে? ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক রেডি করবে। বা ব্যাংক হিসাবে যে কোনো ধরনের টাকা পাইলাম বা আমি বাইরে কোথাও ইনভেস্ট করছিলাম, ওইখান থেকে একটা প্রফিট আমার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে, বা আমি আমার স্যালারি এসে অ্যাকাউন্টে জমা হয়েছে বা আবরারের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে, টাকা বাড়তেছে অ্যাকাউন্টে, এর জন্য কি রেডি করা হবে? ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ আমানতকারী
অ্যাকাউন্টে টাকা বাড়লে, যে কোনো রিজনে টাকা জমা হইলে ব্যাংক যে মেমোটা রেডি করে ওইটারে বলা হয় কি মেমোরেন্ডাম? ক্রেডিট মেমোরেন্ডাম। আর এই মেমোরেন্ডাম রেডি করে ব্যাংক রেডি করে, ব্যাংক এটা রেডি করে কাকে পাঠাবে জানো? আমানতকারীকে পাঠাবে এবং জানাবে যে ভাই তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বা টাকা বাড়ছে। ক্লিয়ার? সিম্পলি আমরা ক্রেডিট মেমোরেন্ডাম কেমনে চিনবো? যে কোনো রিজনে হোক, 10, 20, 30 চুলের ডানে বামে যে কোনো রিজনে হোক, যদি অ্যাকাউন্টে টাকা বাড়ে বা অ্যাকাউন্টে টাকা জমা হয়, এক্ষেত্রে এটাকে বলবো ক্রেডিট মেমোরেন্ডাম। আর এটা কে তৈরি করবে? ব্যাংক তৈরি করবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এটা কেন কেন বাড়তে পারে? সরাসরি টাকা জমা দিলে, ব্যাংক জমার উপর সুদ দিলে, তারপর ব্যাংক হিসেবে কোনো ধরনের বা অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা প্রাপ্তি হলে, স্যালারি পাইলে, প্রফিট পাইলে, সুদ পাইলে, ইত্যাদি ইত্যাদি। সো এসব কারণে ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক রেডি করে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আসি ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম উল্টা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আমরা একটু কি বলছি যে ব্যাংক অ্যাকাউন্টে যদি কি, ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে, তাহলে বলছিলাম কি ক্রেডিট মেমোরেন্ডাম না? সো ডেবিট হচ্ছে উল্টা। ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো কারণে টাকা কমে যায় বা টাকা কেটে ফেলা হয় অ্যাকাউন্ট থেকে, এটার জন্য ব্যাংক তৈরি করবে কি ডেবিট মেমোরেন্ডাম। বিকজ এক্ষেত্রে আমানতকারী টাকা কমে যাওয়া মানে কি ব্যাংকের জন্য দায় কমে যাওয়া না? আর দায় কমা মানে কি ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে? কঠিন লাগলে দরকার নেই, এভাবে বুঝার, শর্টকাটে বুঝো ভাই। যে কোনো কারণে যদি আমানতকারীর হিসাবে বা আমানতকারীর অ্যাকাউন্টে টাকা কমে যায় বা টাকা কেটে ফেলা হয়, ওই ক্ষেত্রে রেডি করা হয় ডেবিট মেমোরেন্ডাম। কেন টাকা কমতে পারে? মনে করে ব্যাংক সরাসরি অ্যাকাউন্ট থেকে কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করছে, টাকা কমে যাবে। ব্যাংক যা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, বা আমরা যদি আপডেটের কথা বলি, আপডেটকে যে সার্ভিস দিচ্ছে তার জন্য যদি ব্যাংক কোনো চার্জ কাটে, টাকা কমে যাবে না? সো কি এটার জন্য কি রেডি করাবে ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক যদি কোনো ধরনের অর্থ পরিশোধ, মনে করো ব্যাংক অটোমেটিক্যালি আমার ইলেকট্রিক বিল পে করে দিল বা ক্রেডিট কার্ডের বিল পে করে দিল, তো তার অ্যাকাউন্ট টাকা কমে যাবে। এটার জন্য কি ডেবিট মেমোরেন্ডাম। তার হচ্ছে প্রত্যাখ্যিত চেক বা এনএসএফ চেক। স্যার এটা বুঝতে হবে। এনএসএফ, এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। অর্থাৎ যেই চেকটা পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে বাউন্স হয়ে যায় বা কি হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়, এটাকে বলা হয় কি এনএসএফ চেক। ঠিক আছে? মনে করো আমি চেক জমা দিছি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য, ব্যাংকে চেক জমা দিছি আমার অ্যাকাউন্ট টাকা অ্যাড করার জন্য, বাট যে চেকটা জমা দিছি ওই চেকের অ্যাকাউন্টে টাকাই নেই, তো আমার অ্যাকাউন্টে কি টাকা জমা হবে? হবে না। চেকটা বাউন্স বা ক্যান্সেল হয়ে যাবে না? এটাকে বলা হয় এনএসএফ চেক। ঠিক আছে? বা অপর্যাপ্ত তহবিল চেক, অর্থাৎ যেই চেকটা সাফিসিয়েন্ট ফান্ড না থাকার কারণে প্রত্যাখ্যান হয়েছে, এটা হচ্ছে কি এনএসএফ চেক। আর এটার জন্য মূলত কি রেডি করা হয়? ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করা হয়। তো এটাও কাকে মিন করবে? ডেবিট মেমোরেন্ডামকে মিন করবে, এটসেট্রা এটসেট্রা। তাহলে স্যার আমরা সবাই শিখে গেলাম যে ক্রেডিট মেমোরেন্ডাম কি, কোনো কারণে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যায় তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম, আর কোনো কারণে যদি ব্যাংক অ্যাকাউন্ট টাকা কমে যায় তাহলে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আর সুদের ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাংক জমার উপর যে সুদটা পায় ওটা হইতেছে ক্রেডিট মেমোরেন্ডাম, এটা হচ্ছে ইনকাম, টাকা বাড়তেছে। আর ব্যাংক সার্ভিস চার্জটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, বিকজ এটা ব্যাংক কি করছে অ্যাকাউন্ট থেকে কেটে রাখতেছে সার্ভিস দিচ্ছে বলে। ক্লিয়ার? আর এই ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম কে তৈরি করবে? এই ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম তৈরি করে মূলত ব্যাংক। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা এই চারটি ইম্পর্টেন্ট একবার রিভিউ করে অনাদায়ী চেক কি একটু মনে করার চেষ্টা করো। যে আমানতকারী ব্যাংকে চেক জমা দিচ্ছে কিন্তু ব্যাংক ওই চেকের টাকাটা এখন আদায় করেনি বা আমানতকারী অ্যাকাউন্টে জমা করেনি। দুইভাবে কোশ্চেনটা আসতে পারে, যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এইভাবেও লিখতে পারে যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আমানতকারী হিসাবে জমা করা হয়নি, অনাদায়ী চেক। আর বকেয়া চেক কি, আমানতকারী কোনো পাওনাদারকে চেক দিছে কিন্তু সেই পাওনাদার চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, অর্থাৎ চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেকটা ব্যাংকে নিয়ে যাওয়া হয়নি, এটাকে বলা হয় বকেয়া চেক। ক্লিয়ার? আচ্ছা, তারপর ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম কি, কোনো কারণে যদি আমানতকারী অ্যাকাউন্টে টাকা জমা হয় তাহলে হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, আর কোনো কারণে যদি আমানতকারী অ্যাকাউন্টে টাকা কেটে রাখা হয় বা টাকা কমে যায় ওটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। সিম্পল গেল।
তাহলে আশা করি এখান থেকে যদি এমসিকিউজ আসে যে অনাদায়ী চেক কি, বকেয়া চেক কি, ট্রেড মেমোরেন্ডাম কি, ডেবিট মেমোরেন্ডাম কি, তোমরা আটকাবে না। বারবার করে বলতেছি, আমি চেষ্টা করব যে ক্লাসের শেষে এখান থেকে কি বোর্ড কোশ্চেন আসছে কোথাও না কোথাও দিয়ে তাইলে বুঝবা, বা একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিয়ে যে এই টপিকগুলোতে কেমন প্রশ্ন আসছে না আসছে। আর ক্লাসের শেষে কিন্তু তোমরা একটা এক্সাম দেওয়ার সুযোগ পাবা, এক্সামের লিঙ্ক ক্যাপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। এক্সামটাতে তুমি অ্যাটেম্প করবা বা এক্সামটাতে চেষ্টা করবা পার্টিসিপেট করা, যাতে তুমি আজকে যা যা শিখতেছো ওগুলো কতটুকু এফেক্টিভলি শিখতে পারছো, যাতে তুমি নিজে কি করতে পারো, নিজেই জাজ করতে পারো। ঠিক আছে, সো এটাই। আর আমরা আজকে ম্যাথের দিকে যাব না, আমরা ফান্ডামেন্টাল থিংগুলো নিয়ে আলোচনা করছি। তুমি হয়তো এখনো বুঝবা না, বাট তোমার প্রিপারেশন অলরেডি 80% ডান ব্যাংক সময়ের জন্য। বাকি 20% হচ্ছে আমরা তখন যে বেসিক গুলো শিখছি এইগুলাকে কিভাবে আমরা ম্যাথে ইমপ্লিমেন্ট করব, এবং দেখতে হবে কিভাবে করে এখান থেকে ম্যাথ গুলো খুব সহজ টেকনিক্যালি করা যায়। আমি একটা কথা বারবার করে বলছি, আমি খুব ডিফারেন্ট ওয়েতে পড়াবো। সো যেহেতু বেসিক ক্লাস পুরোটা তো পড়ানো পসিবল না, আমি আশা করি তোমাদের যা যা বেসিক আজকে পড়াইছি তা তোমরা বুঝতে পারছো। এতে করে হবে কি, আমরা যখন মেইন ক্লাসে যাব তখন তো এগুলো আরেকবার পড়াবো ইনশাল্লাহ, এবং ম্যাথ যখন করবো তখন তুমি এসে বলবা ভাইয়া কিভাবে পড়াইলে এত ইজি কেন, ব্যাংক সম্বন্ধে তো আমরা কেউ আটকাতে পারবে না, তুমি এসে আমাকে বলবা। ঠিক আছে, আর আমরা ফার্দার মেইন ক্লাসে হচ্ছে এবার উভয়ের পদ্ধতিতে কিভাবে ম্যাথ করতে হয়, একজনে কিভাবে ম্যাথ করতে, এগুলো এক্সেট্রা অন্যান্য বিষয়গুলো বা আরো অনেক বিষয় দিয়ে আছে এক্সেট্রা, এগুলো আমরা জানবো। ঠিক আছে, তাহলে সো আজকে ক্লাসটা আমরা এখানে এন্ড করতেছি। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যেহেতু এটা একটা বেসিক ক্লাস ছিল, আমি একটু ফাস্ট পড়াইতে হয়েছে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি। আর যেই যেখানে বুঝো নাই মনে হয়েছে, আমি সাজেস্ট করবো একটু ব্যাকে গিয়ে আরেকবার দেখার, দেখবা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু আমি অনেক অ্যাপস তোমাদের শিখে ফেলেছি। প্রতিটা টপিক আমি কিন্তু প্রতি টপিক পড়ানোর সময় বলে দিচ্ছি যে এখান থেকে কেমন প্রশ্ন কখন আসছে, কিভাবে আসতে পারে না আসতে পারে, যাতে তুমি ফিউচারে গিয়ে না, এবং যখন তুমি প্র্যাকটিস সেশনে যাবে আমাদের, তখন বুঝতে পারবা যে আসলে তোমার প্রিপারেশন কতটুকু পরিপক্ক হচ্ছে। তো আমি ক্লাস 10 করতেছি। বেস্ট অফ লাক গাইস। আমাদের আরো কিন্তু কয়েকদিন বেসিক ক্লাস চলবে, আশা করি তোমরা সেগুলোতে জয়েন করবা। এবং হচ্ছে ক্র্যাশ কোর্স সম্পর্কে তোমাদের যদি আর কারো কোনো ডিটেলস দরকার হয় তাহলে ইনবক্স করো বা কমেন্ট করো, আমরা ডিটেলস জানাই দিব ইনশাল্লাহ। আর এই ক্র্যাশ কোর্সে আশা করি সবাই এডমিট হবে এবং সবার সাথে আমাদের মেইন ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।